ক্লাস মানে মাস্টার ক্লাসটা মানে সবার সাথে করছি, আমার উদ্দেশ্য হচ্ছে আমি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা একটু মানে বলবো, কারণ অনেকেরই এটারই একটা কনফিউশন থাকে যে অ্যাকচুয়াল কন্টেন্ট রাইটিং ব্যাপারটা কি, অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি। মানে যখন এই বিদ্যাস্তুর ফেসবুক পেজ থেকে বা বিদ্যাস্তুর কোনো অ্যাডমিনের ফেসবুক পেজ থেকে কন্টেন্ট রাইটিং নিয়ে বা কোনো পোস্ট করা হয়, তখন সবার এটা কোশ্চেন থাকে যে ফ্রিল্যান্সিং কি করতে পারি, ইচ্ছা মানে ফ্রিল্যান্সিং কি করতে পারি। তো ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটা কি, বা কন্টেন্ট রাইটিংই বা কি, ফ্রিল্যান্সিং কি আমরা সবাই করতে পারি, বা কন্টেন্ট রাইটিং কি আমরা সবাই করতে পারি, আমি সেগুলোরই একটা খুব মানে ছোটর উপরে আমি একটু এক্সপ্লেনেশন দেব। প্রথমত হচ্ছে কন্টেন্ট রাইটিং কে আমরা 2-3টে ফিল্ডে ভাগ করতে পারি, যেটা হচ্ছে প্রথমত একাডেমিক কন্টেন্ট রাইটিং, সেকেন্ড হচ্ছে নন একাডেমিক কন্টেন্ট রাইটিং, আর 3 নম্বরটা যেটা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড, অবশ্যই কন্টেন্টের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে নিউজ কন্টেন্ট রাইটিং। তো আমি ব্যক্তিগতভাবে একাডেমিক আর নন একাডেমিকের ক্লাস দুটো নেব। আর নিউজ কন্টেন্ট রাইটিং এর ক্লাস নেবেন বিদ্যাস্তুরী আরেকজন ফ্যাকাল্টি আছেন, যিনি নিউজের মানে এই সাংবাদিকতা ফিল্ডে আছেন বহু বছর, তো উনি নেবেন। তো আমি কন্টেন্ট রাইটিং এর বেসিক কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। কন্টেন্ট রাইটিং কথাটার অর্থ হলো যে কোনো একটা বিষয়ের ওপরে আমি কিছু ম্যাটার, কিছু বিষয়বস্তুকে নিয়ে আমি লিখবো, সেটা হলো কন্টেন্ট। এবার একাডেমিক কন্টেন্ট কি? একাডেমিক কন্টেন্টের ফিল্ডটা হচ্ছে এরকম, যেখানে আমাদের বিদেশের প্রচুর ইউনিভার্সিটি আছে, ইউকে, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন জায়গার, ইউকে বিভিন্ন জায়গা, ইউএস এর বিভিন্ন জায়গা, যেখানকার বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট গুলোকে আমরা প্রিপেয়ার করি। আমরা কেন করি? প্রথমত হচ্ছে ওখানকার যে স্টুডেন্টরা আছে, সেই স্টুডেন্টদের মধ্যে দেখা যায় খুব নামি দামি ইউনিভার্সিটি গুলোর কথা আমি বলছি না, যেগুলো নর্মাল ইউনিভার্সিটি, মানে যেগুলো খুবই অ্যাভারেজ লেভেলের ইউনিভার্সিটি, সেখানে কি হয়, ওখানকার যারা স্টুডেন্টরা আছে, যারা বেশিরভাগ ইন্ডিয়ার থেকে যায় বা ওখানকারও, তাদের কিন্তু মানে বেসিক এডুকেশনের যে বেসটা, সেটা কিন্তু আমাদের আমরা যারা তথাকথিত কনভেনশনাল ওয়েতে পড়াশোনা করে এসেছি, আমাদের মতো স্ট্রং হয় না। তো দেখা যায় তারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তারা মোটামুটি 2-3টে উদ্দেশ্যে ভর্তি হয়। এক হচ্ছে ডিগ্রিটা নেওয়ার জন্য, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে ওখানে একটা স্টুডেন্ট কোটাতে ভিসা টিসা পেয়ে যাতে ওরা থাকতে পারে, মানে এই ধরনের ব্যাপার, বা ওখানে পরবর্তীকালে ওরা ওদের কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে পারে। ওদের ক্ষেত্রে কিন্তু এই পড়াশোনার জায়গাটা আমাদের ইন্ডিয়ানরা, মানে আমরা যারা, আমাদের মতো এতটা স্ট্রং নয়। এবং কি হয়, ওরা কি করে, ওরা ওদের যে বিভিন্ন সেমিস্টার গুলো হয়, ওরা সেমিস্টারে অ্যাটেন্ড করার পরে ওদের কাছে যে অ্যাসাইনমেন্ট গুলো আসে প্রত্যেকটা সেমিস্টারের, ওরা সেই অ্যাসাইনমেন্ট গুলো নিজেরা প্রিপেয়ার করে না, ওরা আমাদের মাধ্যমে সেই অ্যাসাইনমেন্ট গুলোকে প্রিপেয়ার করে, তারপরে ওগুলোকে ওরা তৈরি করে ওরা ওগুলোকে এক্সামে প্রেজেন্ট করে। তো আমাদের দায়িত্বের জায়গাটা কিন্তু অনেকটা বড় একাডেমিক কন্টেন্টের ক্ষেত্রে। বড় এই কারণেই, যদি দুটো দিক দিয়ে আমি ভাবতে পারি। এক হচ্ছে স্টুডেন্টের দিক থেকে, আমাদের এই লেখার উপরে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ ডিপেন্ড করে। আমাদের লেখাগুলোই ওরা প্রেজেন্ট করছে, আমরা যে ধরনের যা কিছু কন্টেন্ট লিখছি সেগুলোকে কিন্তু ওরা ওদের অ্যাসেসমেন্টে কাজে লাগাচ্ছে, এবং ওগুলোর উপরে বেস করেই ওদের অ্যাসেসমেন্টটা হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ভুল বা আমাদের একটুখানিও যদি গন্ডগোল করে ফেলি আমাদের কাজে, সেটা ওদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেকটা হ্যাম্পার করে। 2 নম্বর হচ্ছে ব্যবসায়িক দিক থেকে বলতে পারি, কাজের দিক থেকে, যে যত ভালো আমি লিখবো, যত ভালো করে আমি আমার কন্টেন্টটাকে প্রেজেন্ট করতে পারবো, তত বেশি আমি আমার কন্ট্যাক্টস বাড়বে, আমার লেখার ক্যাপাসিটি বাড়বে, এবং আমার কাজ বাড়বে। তো এই কাজগুলো আমরা বিভিন্ন ভেন্ডারের মাধ্যমে করে থাকি, এবং আমাদের কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ইন্ডিয়ার কিছু কিছু জায়গা, যেমন ওয়েস্ট বেঙ্গল, গুরগাঁও, জয়পুর, এই জায়গাগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং এর একদম কোর এরিয়া। মানে ওয়েস্ট বেঙ্গল আর জয়পুর হচ্ছে সব থেকে বেশি, যেখানে এই প্রচুর কন্টেন্ট রাইটার্স আছে, কন্টেন্ট রাইটিং এজেন্সি আছে, আমি একাডেমিকের ক্ষেত্রে এই কথাগুলো বলছি। তো যেখানকার মাধ্যমে আমরা প্রচুর কাজ মানে এই ফরেনের থেকে আমরা এই কাজগুলো পাই, এবং এগুলোর মানে ভবিষ্যৎ বলতে পারেন বা চাহিদা বলতে পারেন প্রচুর, মানে কন্টেন্ট রাইটিং এর বাজারটা হচ্ছে এখন তুঙ্গে। তো এরপরে নেক্সট যেটা আসে, যে কন্টেন্ট রাইটিং শিখে
কি প্রয়োজন হয়। আমি আগে একাডেমিক একটা একটু ডিসকাস করে নিই, তারপর আমি নন একাডেমিক একটা ডিসকাস করবো। কি প্রয়োজন হয়, আমার কাছে অনেকে এরকম ধরনের প্রশ্ন নিয়ে আসে, ম্যাডাম ইংলিশ কন্টেন্ট রাইটিং লিখতে চাই কিন্তু আমার ইংলিশটা ভালো না, আমি কি পারবো? আমি খুব সহজ ভাষায় বলি না, পারবে না। কারণ যে কোনো কিছু, যে কোনো কাজ করতে গেলে একটা বেসিক দক্ষতার প্রয়োজন হয়। তো আমরা যেমন স্কুল কলেজে পড়াশোনা করার সময় স্টেপ বাই স্টেপ উঠি, সেরকম যে কোনো কাজের ক্ষেত্রে একটা বেসিক দক্ষতা বা বেসিক কম্পিটেন্স লেভেলের প্রয়োজন হয়। তো আমি ইংলিশ জানি না, বা আমি ইংলিশ বুঝি না, বা আমি ইংলিশ লিখতে পারি না, অথবা আমার ইংলিশের গ্রামার ভালো না, সেক্ষেত্রে কিন্তু আমি খুব পরিষ্কার ভাষায় বলি যে কন্টেন্ট রাইটিং করতে পারবেন না, ইংলিশ কন্টেন্ট রাইটিং। এবারে করতে কারা পারবে? যারা মোটামুটি ইংলিশে ভালো, খুব ভালো হতে হয় না, খুব সহজ সরল ভাষায় ইংলিশ লিখতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, একাডেমিক কন্টেন্ট রাইটিং হচ্ছে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টদের জন্য। সেখানে আমরা খুব অর্নামেন্টাল ইংলিশ, প্রচন্ড কঠিন ইংলিশ, ক্রিটিক্যাল ইংলিশ ইউজ করি না। আমরা খুব সিম্পল সাটেল ইংলিশ ভাষাকে নিয়ে লিখি। তো জানতে হবে, বেসিক যোগ্যতার মধ্যে এটাই পড়বে যে আমরা ইংলিশ পড়ে বুঝতে পারবো, যখন আমাদের কাছে রিকোয়ারমেন্ট গুলো আসে কাজের, যেন আমরা সেই রিকোয়ারমেন্ট গুলোকে পড়ে বুঝতে পারি, এবং তার সাথে একটা সহজ ভাষাতে ইংলিশ লিখতে পারি, গ্রামাটিক্যাল এরার যেন না থাকে। তো এই হলো আমার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, এবারে কিছু কিছু জিনিস আমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হয়, যেরকম টাইম। আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কত ওয়ার্ডস লিখতে পারছি, আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কতখানি ব্রিফ কভার করতে পারছি। তো আমার কাছে মানে এই কন্টেন্ট রাইটিং ফিল্ডে এটাই আমি দেখেছি যে যারা মোটামুটি ইংলিশে ভালো, যারা মোটামুটি ইংলিশ বোঝে এবং ইংলিশ লিখতে পারে, ইভেনচুয়ালি প্র্যাকটিসের মাধ্যমে তাদের এই ডেভেলপমেন্টটা হয়ে যায়। লেখার স্পিড, অনেকের ইনিশিয়ালি লেখার স্পিড ভীষণ কম থাকে, তো এইগুলো আস্তে আস্তে ডেভেলপ করে যায়। আমার যে প্রথম ব্যাচটা, যেটা আমি বিদ্যাশ্রীতে কন্ডাক্ট করলাম, সেখানে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 70-এর মধ্যে রেগুলার হয়তো সবাই ক্লাস অ্যাটেন্ড করতো না, মোটামুটি অ্যাভারেজ 40-50 জন তো ক্লাস করতোই, এবং আমাদের প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও, ক্লাস নোটস সমস্ত কিছু আপলোড থাকতো। তো সেইখান থেকেই আমি কি করেছি, মানে আমি সেখান থেকে যারা খুব সিনসিয়ারলি ক্লাসগুলো করেছে, রেগুলারের হোমওয়ার্ক সাবমিশন করেছে, যারা ক্লাসের ব্যাপারে বিভিন্ন কোয়ারি করেছে, জেনেছে, বারবার করে আমার কাছে এসেছে, আমি সেখান থেকেই প্রায় জনা 10-15 অলরেডি সিলেক্টেড হু আর ওয়ার্কিং উইথ মি, যারা আমার সাথে কাজ করছে। কিরকম ভাবে কাজ করছে, তারা আমার টিমেই কাজ করছে, এবং তাদেরকে আমি তাদেরকে আমার সাথে কাজ করার বাইরেও বিভিন্ন রকমের কোম্পানির রিক্রুটমেন্টের পোস্ট করেছি, বিভিন্ন রকমের কোম্পানির রিকোয়ারমেন্ট ছিল, আমি তাদের কাছে সেগুলোকে রেফার করেছি, তাদেরকে রিকমেন্ড করেছি, বাট তাদের মধ্যে কেউ কেউ ইন্টারভিউ দিয়েছে, বাট বেশিরভাগই তারা ইন্টারেস্ট মানে করেছে, দেখিয়েছে আমার সাথে কাজ করার জন্য, কারণ আমার নিজস্ব টিম আছে। তো আমার সাথে কাজ করতে গেলে তারা এই সুবিধাটা পাবে যে আমি অন দ্য স্পট। শুভদীপ কুন্ডু, আপনি আমাকে মিউট করবেন না, হ্যাঁ আপনি একটু মিউট থাকুন, আমি কথা বলে নিই একটু, তারপর আপনার কিছু বক্তব্য থাকলে আপনি বলবেন। আচ্ছা, তো তারা আমার কাছে মানে কাজ করছে এবং সাকসেসফুলি কাজ করছে, প্রথম মাস থেকেই কাজ করছে, মানে মোটামুটি 1 মাস কমপ্লিট হওয়ার পর থেকেই তারা কাজ করছে আমার কাছে। তো তারা কিন্তু সবাই এরকম ব্যাপার না প্রচন্ড ইংলিশে দক্ষ বা প্রচন্ড সবকিছুতে দক্ষ, সেটা কিন্তু নয়। হ্যাঁ, তাদের বেসিক ইংলিশ নলেজ আছে, তারা বেসিক ইংলিশে লিখতে পারে, তারা ইংলিশটা বুঝতে পারে। প্রথম শর্ত আমাদের এই কাজ হচ্ছে রিসার্চ করা, এই কাজটা পুরোটাই রিসার্চ বেসড হয়, এবং আমি এই কোর্সটাকে ডিজাইনই এমন ভাবে করেছি, এই কোর্সটার টোটাল ফর্মুলেশনটা আমি এভাবেই করেছি যে কিভাবে রিসার্চ করব, এটা থেকে শুরু করে কিভাবে লিখবো, লেখার কি কি প্যারামিটারস আছে, কি কি ফলো করতে হয়, কি কি জিনিস আমাদের কভার করতে হয়, এই সমস্ত কিছু আমি আমার এই কোর্সটার মধ্যে কভার করছি। এবং তার সঙ্গে যেটা আমার সব থেকে বলার মতো মানে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে ধরুন আপনাদের মধ্যে এরকম আছে যারা হয়তো সদ্য গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, তারা চেষ্টা করছে যে কোনো ফিল্ডে চাকরির জন্য, কন্টেন্ট রাইটিং এর কোনো ফিল্ডে তারা অ্যাজ এ ফ্রেশার জয়েন করেছে। আচ্ছা, অনেকের তাহলে তো অ্যাজ এ ফ্রেশার তারা জয়েন করেছে। সুমন বাবু, আপনি একটু মিউট করুন। হ্যাঁ, যে হাইকোর্ট বাতিল করে দিয়েছে।
সুমন বাবু আপনি একটু মিউট করুন। তো এরকম হয় যেটা যে ধরুন আপনি কোনো কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশার জয়েন করতে গেলেন, আপনার কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে খুব একটা আইডিয়া নেই, তো ওই কোম্পানি তখন কি করবে, আপনাকে অ্যাজ এ ফ্রেশার জয়েন করাবে, অ্যাজ এ ট্রেনি জয়েন করাবে। সো সেই ট্রেনি জয়েন করানোর যে প্রথম মানে ক্রাইটেরিয়া থাকবে যে আপনি জয়েন করলেন, জয়েন করার পরে তারা আপনাকে দিয়ে কিছু কাজ করাবে, আপনাকে তিন চারেকের একটা ট্রেনিং দেবে, তার মধ্যে আপনাকে যেটুকু শেখার শিখে নেবেন, তারপর যদি দিন 15-20 তারা টাইম দেবে, যদি আপনার কাজ তাদের স্যাটিসফ্যাক্টরি লাগে তাহলে আপনি একটা খুব বেসিক 12,000-13,000 স্যালারিতে সেখানে জয়েন করতে পারবেন। তারপরে তারা আবার 3 মাস প্রবেশন পিরিয়ডে রাখবে, প্রবেশন পিরিয়ডের মধ্যে যদি আপনার পারফরমেন্স ঠিকঠাক না হয় আপনাকে তারা টার্মিনেটও করতে পারে, এরকম প্রচুর নিয়ম আছে। তো আমি এইটা ভেবেই, এটা আমি আমার মানে আমি যখন কোনো কোম্পানিতে চাকরি করেছি অ্যাজ এ টিম লিডার, তো আমি তখন এই ব্যাপারটা দেখেই আমার মাথায় এসেছিল যে কেমন হয় এটা করলে যদি আমি আমার এই নলেজটাকে আউট অফ দ্য কোম্পানি গিয়ে কাজে লাগাই। আউট অফ দ্য কোম্পানি কাজে লাগানোর মানে হচ্ছে আমি ছেলেমেয়েগুলোকে তৈরি করে দেব যাতে তারা একটা কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন যেন তাদের ফ্রেশার হিসেবে ট্রিট করা না হয়। এবং আমি এটা 100% অ্যাসুরেন্সের সঙ্গে বলছি, যারা আমার এই ফার্স্ট ব্যাচে কাজ করেছে, যারা আমার সাথে ইন্টার্নশিপ করছে, তারা যে কোনো কোম্পানিতে এখন গিয়ে ইন্টারভিউতে বসতে পারে এবং তাদের স্যালারি তাদেরকে ফ্রেশার হিসেবে কখনোই ট্রিট করা হবে না, তারা যে লেভেলের কাজ শিখেছে। এবং তার সঙ্গে তাদের মিনিমাম স্টার্টিং স্যালারি হবে 15,000-16,000। এটা আমার অ্যাসুরেন্স, এর থেকে কমে হবে না। আমি এটা হাতে কলমে তাদেরকে বলেও দিয়েছি, তোরা এখানে এখানে যা, তোরা এই কর, এভাবে কর, ইউ উইল গেট। তো ওরা সেইভাবে এগোচ্ছে, সেই প্রসেসে এগোচ্ছে। বেশিরভাগ জনই আমার সাথে কাজ করছে, তাদেরও মোটামুটি ইনকাম পোটেনশিয়াল এটাই চলছে প্রথম মাস থেকে। তো এই গেল কন্টেন্ট রাইটিং এর বেসিক বেসিক জায়গাটা, চাকরির জায়গাটা। নন একাডেমিকের ক্ষেত্রেও ব্যাপারটা এক। নন একাডেমিকের ক্ষেত্রে জিনিসটা কি হয়, একাডেমিকের ক্ষেত্রে আমি বলছি সবটাই। একাডেমিকের ক্ষেত্রে আমরা যে কাজটাকে একাডেমিক্যালি করি, নন একাডেমিকের ক্ষেত্রে জিনিসটা কি হয়ে যায়, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফেসবুক কন্টেন্ট, ইমেল মার্কেটিং, যেটা খানিকটা বলতে পারেন ডিজিটাল মার্কেটিং এরও পার্ট। তো সেগুলো আমরা কভার করি। কিভাবে লিখবো একটা ব্লগ, কিভাবে লিখবো, প্রচুর কোম্পানি মানে ধরুন যত বড় বড় কোম্পানি, যত বড় বড় মানে বড় থেকে ছোট আর কি, যত ধরনের কোম্পানিজ আছে, ধরুন কেউ অনলাইন বিজনেস করছে, তারা দেখবেন প্রত্যেকে ফেসবুকে পোস্ট করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, লিঙ্কডইনে পোস্ট করছে, ইনস্টাগ্রামে পোস্ট করছে। তো যখন পোস্ট করছে তখন আপনি দেখতে পাবেন তাদের শুধু কোম্পানি নয়, মানে ইনস্টিটিউট হতে পারে, যে কোনো ধরনের যে কোনো বিজনেস অর্গানাইজেশন যারা কি করছে, যারা ধরুন তাদের মানে করছে, তো সেই ফেসবুকে সেই ক্যাপশনটা কিন্তু বেশ মানে ক্যাচি হতে হয়। সেটাই আমি বেঙ্গল ল্যাঙ্গুয়েজের উপর জানি না, তার মানে ব্যাপারটা বাংলা ভাষাকে আমি ভালোবাসি না বা বিয়ে করি না, কিন্তু আমার কাজটা পুরোপুরি ইংলিশ নিয়ে। বাংলা নিয়েও নিশ্চয়ই হয়, আপনারা বাংলা নিয়ে যে হবে সেখানে একটু দেখতে পারেন খোঁজ করে। আমরা বাংলাটা শেখাই না, বাংলার মার্কেটটা ভীষণ সীমিত, ইংলিশের মার্কেটটা ইন্টারন্যাশনাল মার্কেট। অ্যাকচুয়ালি একাডেমিক কন্টেন্ট রাইটিং বাংলায় হয় না। আচ্ছা, আমি যারা হ্যান্ড রেজ করছেন আমি প্রত্যেকের কথা শুনছি, আমি জাস্ট আর 5 মিনিটের মধ্যে আমার বক্তব্যটাকে শেষ করবো, তারপর আপনাদের যা যা কোশ্চেন আছে আপনারা বলবেন। তো নন এর ক্ষেত্রে ব্যাপারটা এটাই, বিভিন্ন কোম্পানিজ, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রকমের ইনস্টিটিউট, তারা তাদের প্রমোশনাল কন্টেন্ট গুলোকে আমাদের দিয়ে লেখায়, তাদের ওয়েবসাইটের ব্যাপারে লেখায়, তাদের ব্লগ লেখায়, এগুলো নন একাডেমিকের পর্যায়ে পড়ে। তো এই দু রকম কন্টেন্টকেই আমরা কনসিডার করতে পারি, কাজ করতে পারি। এক হচ্ছে ফুল টাইম, যেটা আমি অ্যাজ ফ্রেশার আপনি কোনো কোম্পানিতে ঢুকলেন, যদি আপনি এই কোর্সটা করে ঢুকছেন, আপনার যে লেভেলের পোটেনশিয়াল। ম্যাম এক্সকিউজ মি, সরি ফর ইন্টারাপশন। ম্যাম আপনার ভয়েসটা ব্রেক করছে বলে আমি আপনাকে ইন্টারাপ্ট করতে বাধ্য হলাম। আই এম ভেরি সরি, বাট আপনার ভয়েসটা ব্রেক করছে। বাকিরা শুনতে পাচ্ছেন? আপনার ভয়েসটা একটু ব্রেক করছে ম্যাম। হ্যাঁ ম্যাম, ভয়েসটা একটু ব্রেক করছে। দাঁড়ান, আচ্ছা আমি আবার বলছি, যদি অসুবিধা হয় আমাকে একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, তো এবার পরিষ্কার আছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো
একাডেমিক আর নন একাডেমিকের আমি একটা বেসিক আইডিয়া দিলাম। এবার জবের ব্যাপারটা, জবটা দু রকম ভাবে হয়, একটা হচ্ছে ফুল টাইম, একটা হচ্ছে ফ্রিল্যান্স। ম্যাম নন একাডেমিকটা বুঝতে পারলাম না। নন একাডেমিক এই যে বললাম, ধরুন বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন যাদের বিভিন্ন ফেসবুক ক্যাম্পেনিং হয়, বিভিন্ন ইনস্টাগ্রাম প্রমোশন হয়, সেখানে যে কন্টেন্ট গুলো লিখতে হয়, ব্লগ গুলো লিখতে হয়, কপিরাইটিং এর কাজ করতে হয়, সেই সমস্ত কিছু পুরো সেক্টরটাই নন একাডেমিকের মধ্যে পড়ে। আর্টিকেল লিখতে হয়। ধরুন আপনাকে সেনকো গোল্ড আপনাকে বললো যে আমরা আগামী 2 মাস এই প্রমোশনটা চালাবো ফেসবুকে, আপনাকে তার জন্য একটা ক্যাপশন লিখতে হবে, প্রত্যেক দিনকার ক্যাপশন। ওরা প্রত্যেক দিন, এবার আমি এটা আপনাকে এক্সাম্পল দিলাম, এরকম বহু কোম্পানি আছে। এবং আপনারা যদি ফেসবুকে দেখেন, দেখবেন কেউ শাড়ির বিজনেস করছে, কেউ গয়নার বিজনেস করছে, কেউ বেকারির বিজনেস করছে, তাদেরও কিন্তু প্রমোশনের দরকার পড়ে। তো আপনি যখনই এই কন্টেন্টের ফিল্ডে ঢুকবেন, লিঙ্কডইনে যদি আপনি যান, দেখবেন প্রচুর এই মানে রিকোয়ারমেন্ট আছে, যেখানে প্রচুর এই রিকোয়ারমেন্ট আছে যেখানে আপনাকে কন্টেন্ট লিখতে হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে। এখানে নিজের কন্ট্যাক্টটাকেও বাড়াতে হবে, প্লাস আমরা তো আছি ব্যাকআপ দেওয়ার জন্য। একাডেমিকের ক্ষেত্রে তো আমি 100% আছি, কারণ আমার ফিল্ডটা এন্টায়ারলি একাডেমিক। আমি নন একাডেমিকের কাজ করি, বাট তুলনামূলক কম করি। তো এবারে হলো এই যে একাডেমিক আর নন একাডেমিক আমরা কি কি ধরনের কাজের সুযোগ পেতে পারি। ম্যাম একাডেমিকটা একবার রিপিট করবেন প্লিজ। আপনি একটু একটু দাঁড়িয়ে যান, আমি একটু শেষ করে নিই ব্যাপারটা, হ্যাঁ, কারণ ঠিক আছে। অলরেডি বলেছি আপনি হয়তো পরে জয়েন করেছেন। তো এবারে হলো ব্যাপারটা যে আমি এবারে কেন কি কি ধরনের কাজ আমি করতে পারবো। ফুল টাইমের ব্যাপারটা আমি বললাম, যদি আপনারা শিখে যান, তাহলে আপনাদের অ্যাজ এ ফ্রেশার ট্রিট করা হচ্ছে না। যেখানে আপনি যদি কিছু না শিখে যান, আপনাকে ফ্রেশার হিসেবে হয়তো 10,000 টাকা 11,000 টাকা স্যালারি দেবে। যদি কোর্সটা কমপ্লিশনের পরে কোনো কোম্পানিতে যান, কোম্পানির রেকমেন্ডেশন আমরা দেবো, কোম্পানির রেফারেন্স আমরা দেবো, বিভিন্ন রকমের জব পোস্টিং আমরা প্রোভাইড করব। সেক্ষেত্রে আপনার মোটামুটি স্যালারি স্টার্টিং হবে 15,000 থেকে। তারপরে আপনার যত এক্সপার্টাইজ বাড়বে, তত আপনার স্যালারি বাড়বে। এবারে এলো ফ্রিল্যান্সিং একটা এমন ক্ষেত্র, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু যে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি ফটোগ্রাফি করলে তার ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং করলে তার ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি কন্টেন্ট রাইটিং করলে তার ফ্রিল্যান্সিং করতে পারেন। যে কোনো ধরনের কাজেরই কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রগুলো ডিফারেন্ট হয়। কন্টেন্ট রাইটিং এর বাট এটা মনে রাখতে হবে, ফ্রিল্যান্সিং কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্স হয় না। আপনি কিছু জানেন না, আপনি বললেন আমি ফ্রিল্যান্সিং করব, নট পসিবল। ফ্রিল্যান্সিং করতে গেলে যে কোনো বিষয় আপনাকে শিখে ফ্রিল্যান্সিং করতে হবে। আপনি কিন্তু না শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং কথাটার মানে কি? ফ্রিল্যান্সিং কথাটার মানে হচ্ছে আপনি কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্টে বদ্ধ নন, কোনো কোম্পানির টার্মস এন্ড কন্ডিশনে আপনি বদ্ধ নন। আপনি কোম্পানির সঙ্গে স্বাধীনভাবে কাজ করবেন। কোম্পানি আপনাকে কাজ দেবে, আপনি আপনার সুবিধা মতো টাইমে, সুবিধা মতো দিনে, সুবিধা মতো সময় কাজ করবেন। এবং যখন কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, তখন আপনি আপনার যেটা ক্যাপাসিটি, ধরুন আপনি পার ডে 3,000 ওয়ার্ড লিখতে পারেন, আপনি সেইভাবেই কাজ নেবেন, সেভাবে কাজ করবেন, এবং তার উপরে কোম্পানি আপনাকে একটা পয়সা পে করবে। কিন্তু আপনি কখনোই অ্যাজ এ ফ্রেশার, আপনি কিছু জানেন না, আপনি করতে পারবেন না ফ্রিল্যান্সিং। কারণ ফুল টাইম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোম্পানি আপনাকে তাও ট্রেনিং এ হেল্প করবে, আপনাকে ট্রেনিং দেবে, কারণ আপনি কোম্পানির স্যালারিড এমপ্লয়ি, কোম্পানি আপনাকে স্যালারি পে করছে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে কোনো স্যালারি পে করে না। আপনি যে কাজ করবেন, আপনি সেই বেসিসে পয়সা পাবেন। তো যত আপনার এক্সপার্টাইজ ডেভেলপ করবে, যত আপনার পোটেনশিয়াল ডেভেলপ হবে, তত আপনি ফ্রিল্যান্সিং এর সুযোগ পাবেন। এবং কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর সুযোগ হিউজ হিউজ হিউজ, এর কোনো শেষ নেই। আপনারা যদি লিঙ্কডইনে কন্টেন্ট রাইটিং এর জব পোস্ট গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং এর ফিল্ডটা কতখানি বড়। শুধু ফ্রিল্যান্সিং না, ফুল টাইমের অপরচুনিটি কিরকম, ফ্রিল্যান্সিং অপরচুনিটিও কিরকম। কিন্তু আমি এই প্রশ্নটার সবাইকেই উত্তর দিলাম, যারা আমাকে বাইরেও এই কোশ্চেন করেছিলেন যে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারি। আপনি ডেফিনেটলি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাট ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে কাজ শিখতে হবে, কাজ বুঝতে হবে, কাজ জানতে হবে। ওয়ান্স ইউ আর ওয়ার্কিং এজ এ ফ্রিল্যান্সার, দ্য কোম্পানি ইজ নট গোয়িং টু ট্রেন ইউ। আপনাকে কিন্তু কোম্পানি আর ট্রেনিং করে হেল্প করবে না, বা আপনাকে কাজের ক্ষেত্রে কোনো হেল্প করবে না। আপনাকে একটা রিকোয়ারমেন্ট পাঠিয়ে দেবে, ইউ হ্যাভ টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট। আপনি ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, ওরা আপনাকে পয়সা দেবে। আর যদি আপনি ফুল টাইম করতে চান,
সেক্ষেত্রেও তাই, আপনি কোর্সটা যদি করার পরে ফুল টাইম করছেন তো আপনাকে কখনোই একদম পুরো ফ্রেশার হিসেবে কনসিডার করা হবে না। ওরা আপনাকে মানে আপনার যেহেতু আপনি আমাদের সাথে কাজ করছেন, ধরুন আমরা কোর্সের মাধ্যমে মানে কোর্সটা করাকালীন বিভিন্ন রকমের লাইভ প্রজেক্টে কাজ করাই। আমার প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক থাকে, যে হোমওয়ার্ক গুলো আপনাদেরকে করতে হবে, করে আমাকে মেল করতে হয়, আমি তার মানে অন স্পট ফিডব্যাক দিই। তার সঙ্গে প্রত্যেক 4টে বা 5টা ক্লাসের পরে আমি একটা অ্যাসেসমেন্ট নিই, যে অ্যাসেসমেন্টে আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আমি সেটা আপনাকে বলে দেবো। এবং তারপরে আপনার যতটা আপনি আপনার এক্সপার্টাইজ বাড়াতে পারছেন, আমি তারপরে গিয়ে আপনাকে তার উপরে আমি নিজে থেকে আপনাকে কাজ দেবো, যেটা হবে আপনার ইন্টার্নশিপ। সেই ইন্টার্নশিপের পরে আপনি চাইলে আমার সাথেই ফুল টাইম কাজ করতে পারবেন যদি আমার কাছে ভ্যাকেন্সি থাকে, না হলে আপনাকে আমি আরো 10টা জায়গার অ্যাড্রেস দেবো বা কন্ট্যাক্ট দেবো যেখানে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট ফ্রিল্যান্সিং এর সুযোগ তো আপনার কাছে থাকছেই। তো এই হলো কন্টেন্ট রাইটিং এর একটা ওভারঅল জিস্ট, যেটা আমি বললাম। এর বাইরে আছে নিউজ কন্টেন্ট রাইটিং এর মাস্টার ক্লাস প্রবাবলি আপনাদের অন্য একদিন হবে। তো এই হলো সুযোগ, এই হলো কাজের ক্ষেত্র। এবং একজন এক্সপিরিয়েন্স রাইটার মানে মোটামুটি 6-7 মাসের এক্সপিরিয়েন্স রাইটার ধরুন যে যারা হয়, তাদের মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করা খুব একটা অসুবিধা হয় না। এবং কন্টেন্ট রাইটিং এর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো পুরো কাজটাই ওয়ার্ক ফ্রম হোমই হয়। ফুল টাইম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কলকাতাতে কিছু কিছু অফিস আছে যারা ওয়ার্ক ফ্রম অফিস করে, বেশিরভাগই এখানে ওয়ার্ক ফ্রম হোম। এটা একটা সুবিধা, আপনার যদি একটা ল্যাপটপ থাকে, একটা প্রপার ওয়াইফাই কানেকশন থাকে, আপনি ওয়ার্ক ফ্রম হোমেই মাসে বসে 20,000-30,000 মতো ইনকাম আরামসে করে ফেলতে পারবেন। খুব একটা শক্ত বা ডিফিকাল্ট ব্যাপার নয়, বাট অবশ্যই আপনাকে কাজটা শিখতে হবে। এই কন্টেন্ট রাইটিং এর যে কোর্সটা আমি ডিজাইন করেছি, কোর্সটা এন্টায়ারলি আমার ব্রেন চাইল্ড, মানে ওটাকে আমি নিজে বসে কোনটার পরে কোনটা করলে, কিভাবে কোনটা করলে, কিসের পরে কি করলে কতটা সুবিধা হবে, এইভাবেই কোর্সটা ডিজাইন করা। এবং যারা আমার কাছে ইন্টার্নশিপ করছে তাদের সাথে যদি কখনো কথা বলার সুযোগ হয়, তাদের বোধহয় কিছু ভিডিও পোস্ট হয়েছে আমাদের বিদ্যাস্তুর পেজে, তো দেখতে পাবেন যে তাদের কাছে মানে তারা কতটা ইজি হয়ে গেছে কাজটার সাথে এখন, মোটামুটি 2 দিন বাদে আর কি, মানে 2 মাস বাদে, সরি। তো হ্যাঁ, ল্যাপটপ ছাড়া আপনি ক্লাস করতেই পারেন। অসুবিধাটা হবে হচ্ছে হোমওয়ার্ক গুলো করার ক্ষেত্রে, বাট আপনি ক্লাস শুরু করতে পারেন। ল্যাপটপ না হলে আমি বলবো না যে কাজ করতে পারবেন, কারণ ল্যাপটপ ছাড়া মোবাইলে কিন্তু কাজ করা মুশকিল। আপনি ক্লাস করতে পারেন, কারণ প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে। আমি প্রত্যেকটা ক্লাসের ভিডিও, তার ক্লাস নোটস, হোমওয়ার্ক, স্যাম্পল সমস্ত কিছু ড্রাইভে আপলোড করে দিই, সেগুলো আপনি মোবাইল থেকে পড়াশোনা করতেই পারেন। এবারে আপনি কাজ করার ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করবো যে একটা সিস্টেম থাকা একটু দরকার, কারণ মোবাইলে এটা একটু অসুবিধা হয়। এটা আমি মানে পরিষ্কার ভাবেই বলছি, আমি চাই না যে কেউ আপনারা মানে সিস্টেম নেই বা সিস্টেম সামনের দিনে থাকবে না বা আপনাদের ইংলিশের প্রবলেম, মানে এই ধরনের কোনো নেগেটিভ যাদের ব্যাপার স্যাপার আছে, মানে কিছু আছে, তারা যেন এরকম না হয় যে ভর্তিটা হলেন তারপরে কন্টিনিউ করতে পারলেন না, এইসব সমস্যার জন্য আমি ট্রান্সপারেন্ট ভাবে এই জন্য পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। এবার আপনাদের কার কি বক্তব্য আছে আপনারা বলুন, আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব উত্তর দেওয়ার। গুড ইভিনিং ম্যাম। একাডেমিক রাইটিংটা একবার রিপিট করবেন প্লিজ। একাডেমিক রাইটিং এখন পুরোটা রিপিট করা একটু মুশকিল, আমি শর্টে বলছি। একাডেমিক রাইটিং হলো ফরেনে যেসব ইউনিভার্সিটি গুলো থাকে, ইউকে, ইউএসএ, জার্মানি, কানাডা, তাদের স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট প্রিপারেশন করার কাজকে বলে একাডেমিক রাইটিং। আমরা তাদের ওই অ্যাসাইনমেন্ট গুলোকে প্রিপারেশন করে দিই। অ্যাকচুয়ালি ম্যাম আমি ম্যাথস এর এই ধরনের কাজ করে থাকি, বাট মানে জাস্ট কোয়েশ্চেন আসে তো সেগুলো ক্লাস 12 অবধি সলভ করি। আপনি ওটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের কাজ করেন, আমাদের এটা পিওরলি এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, বাট আমাদের এটা এসএমই নয়। একাডেমিক কন্টেন্ট মানে আপনাকে বিভিন্ন বিষয়ের উপর লিখতে হবে, এবং পুরো লেখাটাই হবে রিসার্চ নির্ভর। আপনাকে মার্কেটিং নিয়ে লিখতে হবে, ম্যানেজমেন্ট নিয়ে লিখতে হবে। হ্যাঁ, কিছু কোর স্পেশালাইজ সাবজেক্ট থাকে, যেমন ধরুন ম্যাথস, বায়োকেমিস্ট্রি, কম্পিউটার মানে ইনফরমেশন টেকনোলজি, বা ধরুন কম্পিউটারের বিভিন্ন রকমের যেসব কোডিং টোডিং, সেগুলোর মানে একদম কোর কাজ থাকে, সেগুলো কিন্তু আমি শেখাই না, কারণ আমার টেকনিক্যাল দিক নয় এবং আমার সাবজেক্ট তো ওইগুলো নয়। বাট যারা ধরুন ওই সাবজেক্ট গুলোতে স্পেশালাইজ, ধরুন কারণ বায়োকেমিস্ট্রি আছে, তো তারা কিন্তু বাকি কাজগুলোর সঙ্গে সঙ্গে কোর বায়োকেমিস্ট্রির কাজগুলো করতে পারবে। এগুলোর মার্কেট ডিমান্ড প্রচুর একাডেমিকের ক্ষেত্রে। আচ্ছা, গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। ম্যাম বলছি, সাপোজ আমি কোন একটি কোম্পানিতে ফুল টাইম জব পেয়ে গেলাম আপনাদের মাধ্যমে, অ্যান্ড দেন আমি উইকে ধরুন 2টো ছুটি পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যদি সেই 2টো দিন ফ্রিল্যান্সিং করি, সেক্ষেত্রে কি কোম্পানি কোনোভাবে আমাকে আপত্তি করতে পারে? না, না করতে পারে না।
ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এরকম প্রচুর আছে আমাদের কাছে যারা অন্য কোম্পানিতে কাজ করছে, তারপরে মানে আফটার অফিস আওয়ার্স আমার কাছে ফ্রিল্যান্সিং করে, এরকম অনেক আছে, ওতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আর বলুন। ম্যাডাম, গুড ইভিনিং ম্যাম। এর ক্ষেত্রে টাইম লিমিটের কি ব্যাপারটা একটু যদি বলেন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না যে কথা বলছেন, একটু জোরে বলুন। হ্যাঁ ম্যাম, বলছি ওয়ার্ক ফ্রম হোম করার যে কোনো অফিসিয়াল আওয়ার আছে না পুরোটা দেখুন, মানে আপনি কাজ যদি শুনতে কোনো পারলেই হয়? অফিসে, আমি প্রথমেই বললাম, আপনি যদি কোনো অফিসের আন্ডারে ফুল টাইম এমপ্লয়মেন্ট করেন, ডেফিনেটলি আপনাকে অফিস আওয়ার্সেই কাজ করতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে না, আমি দুপুরের পর থেকে কাজ করি, মানে সেগুলো অনেক ডেডলাইন দেখে আপনাকে দেয়। বাট ওয়ান্স ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়ি, আপনাকে কিন্তু অফিস আওয়ার্সেই কাজ করতে হবে। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, আমরা জানি কন্টেন্ট রাইটিং এ ইংলিশটা মানে লিখতে পড়তে মোটামুটি বেসিকটা জানলে চলে, প্রাথমিক শর্ত যেটা। এরপরে কন্টেন্ট রাইটিং এ যদি আমি আরো অ্যাডভান্স লেভেলে যাই বা নিজেকে আরো ডেভেলপ করতে চাই ইংলিশটা, তখন কি করা উচিত? দেখুন, ডেভেলপ করতে গেলে আপনাকে কাজটা শিখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। ইংলিশ বেসিক জানা মানে একটা ক্লাস 7 স্ট্যান্ডার্ড হয়, একটা ক্লাস 10 স্ট্যান্ডার্ড হয়, একটা ক্লাস 12 স্ট্যান্ডার্ড হয়, এরকম তো হয় যে কোনো কিছুরই। তো আপনাকে সে মানে আপনি ধরুন একটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের অ্যাসাইনমেন্ট লিখছেন, নিশ্চয়ই আপনার ইংলিশের স্ট্যান্ডার্ডটা ক্লাস 7 এর হলে হবে না। তো বেসিকের এই জায়গাটাকে বুঝতে হবে যে মোটামুটি একটা ভালো ইংলিশ আমি লিখতে পারি, খুব হাই ফাই অর্নামেন্টাল ইংলিশ নয়, বাট একটা ঠিকঠাক, যেমন ধরুন আমরা কোথাও কোনো অফিসিয়াল চিঠি লিখছি, তো একটা 4 বা 5 বাচ্চা যেভাবে চিঠিটা লিখবে বা আপনি যেভাবে লিখবো, তার মধ্যে তো একটা ডিফারেন্স থাকে। তো সেই ডিফারেন্সটা, সেই জায়গাটাকে অ্যাকোয়ার করতে হয়। ইংলিশে সেই মানে সেইটুকু দক্ষতা থাকলে পরেই আপনি করতে পারবেন। তারপর তো প্র্যাকটিস করবেন, বিভিন্ন রকমের রিসার্চ ক্যাপাবিলিটি বাড়াতে হবে, কত বেশি রিসার্চ করতে পারছেন তার উপর ডিপেন্ড করবে। এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আপনার দক্ষতা বাড়বে আর কি। অনেকেই এরকম আছেন যারা ধরুন ইংলিশ ভীষণ ভালো লেখে কিন্তু রিসার্চ করতে পারে না, বা রিসার্চ খুব ভালো করতে পারে বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তাদের জোর ভীষণ কম। তো এইখানে মানে সেইগুলোর ক্ষেত্রে কিছু করা যায় না, মোটামুটি একটা ব্যালেন্স করতেই তো হয় সব দিকে। ম্যাম, স্কলারশিপের সুবিধা বোধহয় এখানে সেরকম কিছু নেই, কারণ আমাদের কোর্স ফিসটা অলরেডি খুবই কম রাখা হয়েছে। তো সেখানে স্কলারশিপের আপনি একটু মানে বিদ্যাস্তুর যে এইচআর টিম আছে, আপনি সেখানে একটু কথা বলবেন, তাহলে ওনারা এই ব্যাপারগুলো ক্লারিফাই করতে পারবেন। ম্যাম বলছি যে আমি অলরেডি ইংলিশের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করা রয়েছে এবং আমি বিভিন্ন জায়গায় আপনার ছোটখাটো মনটা কন্টেন্ট। খুব আস্তে হচ্ছে, একটুখানি জোরে কথা বলুন। ম্যাম, আই এম অডিবল? এম আই হ্যাঁ, অডিবল? বলুন হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে ম্যাম আমি এমনি ইংলিশে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং বেশ। ছোটখাটো বিভিন্ন বুকের রিভিউ এন্ড অন্যান্য কন্টেন্ট আমি লিখি সোশ্যাল মিডিয়াতে। তো আমি এটা জানতে চাইছি যে দেখুন, আমি ইংলিশ ভালোই লিখি, কিন্তু তবুও আমি মনে করি যে কখনো ভালোর কোনো লিমিট হয় না। মানে একদম একদম। এটা 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 পারফেকশনে কোনো লিমিট হয় না। তো একদম। ম্যাম, আপনি আমাকে কিছু সাজেস্ট করুন যে এইভাবে আমি আমার স্টক অফ ওয়ার্ডস থেকে আরো বাড়াতে পারবো বা আরো রিচ করতে পারবো, সেরকম যদি কোনো সাজেশন দেন তাহলে খুব ভালো হয়। মানে স্টক অফ ওয়ার্ডস থেকে আরো বাড়ানো বা আরো বেশি রিগেল করা। কাজ করতে করতে বাড়ে। ওকে, আপনি যত বেশি কাজ করবেন, কাজের মধ্যে থাকবেন, আপনার দক্ষতা বাড়বে। এটা যে কোনো সাবজেক্টে আমরা এখনো শিখছি, এখনো জানছি, মানে অনেক কিছু এখনো মনে হচ্ছে যে জানতাম না, জানছি। তো এইগুলোর কোনো পার্টিকুলার থাম্ব রুল নেই। তো এগুলো মোটামুটি নিজেকে মানে অভ্যেসের মাধ্যমে, রেগুলারের প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। ম্যাম একটু বাংলা নিয়ে যদি বলতেন, কারণ বাংলাতে কিরকম অপরচুনিটি থাকে বা আদৌ কোনো থাকে কিনা। বাংলা কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে ডেফিনেটলি নিশ্চয়ই আছে, বাট আমার জানা নেই, কারণ আমি বাংলা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি না। কারণ আমি যে ফিল্ডে কাজ করি সেটা একান্তই মানে ইংলিশ কন্টেন্ট রাইটিং এর উপরে ডিপেন্ডেন্ট, মানে বাংলা কন্টেন্ট রাইটিং এর ফিল্ড খুবই সীমিত। সেটার ব্যাপারে আমার সত্যিই বলছি, আমার খুব একটা দক্ষতা নেই, নলেজ নেই। আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলুন। ম্যাডাম, ম্যাডাম গুড ইভিনিং। যারা ডিউটি করছে অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে এক্সট্রা ভাবে কিভাবে করা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম?
যারা 10 to 6 এরকম কাজ করছে, আরেকবার একটু বলুন কি বলছেন? যারা একটা জব অলরেডি করছে, হয়তো কন্ট্রাকচুয়াল কোনো জব করছে বা কিছু জব করছে, হ্যাঁ। তাদের না আমার ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হবে যে এরকম করতে চাই? আপনি তো কোর্স দেখুন, আমাদের তো কোর্সের টাইমিং হচ্ছে সন্ধ্যেবেলা। মানে প্রথমে আপনি কোর্সটা করতেই পারেন আপনার টাইমে। যদি ধরুন কোনোদিন ক্লাস জয়েন করতে পারলেন না, পরে রেকর্ডেড ভিডিও দেখছেন। কাজ করার ক্ষেত্রে যদি কাজের আপনার সময়টা মনে হয় যে আপনার যদি এক্সিস্টিং জব আপনি ছাড়তে পারছেন না, আপনি ফ্রিল্যান্সিং করবেন। বাট ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে কাজ শিখতে হবে আগে। ফ্রিল্যান্সিং এর প্রচুর সুযোগ আছে, প্রচুর। কিন্তু আপনাকে কাজ শিখে, মানে আপনার যদি 9 to 6 ওয়ার্কিং আওয়ার্স হয়, আপনি 6টার পরে কাজ করতেই পারেন। শনিবার রবিবার যদি আপনার ফ্রি থাকে, আপনি সেদিনকেও কাজ করতে পারেন। বাট ইউ হ্যাভ টু মানে নো ফার্স্ট দ্য থিং, মানে আপনাকে আগে পুরো ব্যাপারটাকে জানতে হবে ভালো করে। ম্যাডাম বলছি, না আপনার হলে টিমে যে কাজের সুবিধার কথা বলছেন, আপনার টিমে যে কাজের সুবিধার কথা বলছেন, সেক্ষেত্রে কি 9 to 6 এর বাইরে কাজ করা যাবে? দেখুন, এটা ডিপেন্ড করে আপনি কতটা কি কাজ শিখছেন আমি তার উপরে। এটা আমি আপনাকে এখন থেকে কমিট করতে পারবো না, হ্যাঁ, কারণ না, আমাকেও হ্যাঁ, আপনার আমি বলছি দক্ষতার যদি জায়গাটা দেখতে পসিবল হবে হয়, না। অবশ্যই অবশ্যই। কিন্তু না, কাজটা না, মানে শিখবো কিভাবে? প্রুফ হয় ম্যাম, যদি দক্ষতা আমি proof 9টা হয়, 6টা সেক্ষেত্রে 9টা কি 6টা ডিউটি করার পরে আমার কাজ শেখার স্কোপটা কিভাবে হবে? কাজ শেখার 9টা 6টা স্কোপটা ডিউটি করার পর দেখুন, যদি কোনো কিছু শেখার থাকে, মানে আপনি যদি ঠিক করেন যে আমি শিখবো, তাহলে আপনি সেটা কাজ নিজের, এখানে বহু লোকজন এমন আছে যারা বিভিন্ন ফিল্ডে কাজ করছে, শুধু মানে প্রাইভেট ফিল্ডে নয়, ইভেন গভর্নমেন্ট জব করছে বা যে প্রাইভেট জব করছে, করার পর তারা ক্লাস করছে, ক্লাস করে তারা কাজ শিখছে, রবিবার করে আমার কাছে কাজ করে। এরকম অনেকেই আছেন। তো ইচ্ছে থাকলে হয় না বা অসম্ভব বলে কোনো কিছু নেই। আপনি কতটা টাইম দিতে পারছেন বা আপনি কতটা চেষ্টা করছেন শেখার, তার উপর ডিপেন্ড করবে এটা। ওকে। ম্যাম, আমি অ্যাকচুয়ালি একটু জানতে চাইছিলাম ঠিক। যে যে ধরুন আমি আপনার যে আপনি তো একাডেমিক এবং নন একাডেমিকটা আপনি দেখবেন। তো সেক্ষেত্রে আপনি কটা ক্লাসের পরে মোটামুটি অ্যাসাইনমেন্ট দেবেন বা আমাদের একটু মানে প্রোগ্রেসটা চেক করবেন? আমি মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই আমি মানে করি, হোমওয়ার্ক দিই, এবং হোমওয়ার্কের পরে আমি লাইভ ফিডব্যাক দিই প্রত্যেকটা ক্লাসে যে কে কিরকম ভাবে কাজ করছে। ঠিক আছে, এবার তারপরে সেই লাইভ ফিডব্যাকের উপর যে যত ভালো বেশি এগোতে পারে তারা সেই মতো তাদেরকে কাজ দিই। ম্যাডাম, আপনার মানে আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো দেন সেক্ষেত্রে কি কোনো তো একটা ডেডলাইন থাকবে যে এতদিনের মধ্যে আমাকে জমা দিতে হবে? তো আমি সেক্ষেত্রে হোমওয়ার্কের ক্ষেত্রে প্রথমেই ডেডলাইন দিই না, কারণ সবাই তো নতুন নতুন কাজ শিখছে। হাতের স্পিড কখনোই, আমি সেটা একটা কার কিরকম স্পিড, এবং সেটা না স্যার অ্যাকচুয়ালি কি বলুন তো, পুরো ব্যাপারটা ডিপেন্ড করে না একটু নিজের সিনসিয়ারিটির উপরে, আমি এটুকু বলবো। কারণ আমার কাছে এরকম বহু ছেলেমেয়েরা আছে যারা কাজ করছে, মানে আমার এই প্রথম ব্যাচে 70 জনের মধ্যেই যারা যেদিনকে আপলোড করছি হোমওয়ার্ক, তার পরের দিনই আমাকে সাবমিট করে দিচ্ছে। কেউ কেউ আছে তারা এখনো করে উঠতে পারেনি, হয়তো সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক, তারা বলে আমি এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তো এটা তো স্যার ডিপেন্ড করে না, মানে কে কতটা সময় দিয়ে একটা জিনিসকে মানে ইমপ্লিমেন্ট করতে পারছে। প্রায়োরিটি তাই না? ম্যাটার করে। ইয়েস ম্যাম, ইয়েস হ্যাঁ, এবং ম্যাম। আমি কাউকে, এখানে সবাই অ্যাডাল্ট, সবাই পয়সা দিয়ে ক্লাস করছে। আমি কাউকে ফোর্স করতে পারি না যে আপনাকে কালকে দিতেই হবে। এটা তো স্কুল নয় বেসিক্যালি। এখানে অনেকজন অ্যাডাল্ট একসাথে আছেন, আমরা চেষ্টা করছি যে এক দলবদ্ধভাবে একটু কাজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার, একটু সুবিধা করার, ব্যাস। ম্যাম, এক্ষেত্রে কোনো এজ লিমিটের ব্যাপার নেই তো? মানে সামহাউ কোনো জায়গায় এজ অ্যাজ সাচ নেই। ফুল টাইম জবের ক্ষেত্রে কোম্পানির একটু এজ দেখে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এজের কোনো ব্যাপার নেই। ম্যাম, অ্যাকচুয়ালি আমি এই কারণেই বলছি কথাটা, কারণ আমি আমি এখন 30 রানিং। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইছি যে সেখানে না, কোনো ওই যে প্রবলেম। বললাম, মানে অ্যাজ সাচ নেই। ফুল টাইম জবের ক্ষেত্রে হবে না, কিন্তু আপনি যদি মানে ফুল টাইম জবের ক্ষেত্রে অনেক সময় একটা এজের ব্যাপার থাকে কোম্পানির, বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এজ লিমিট থাকে না, ওটা আপনি যে কোনো এজে করতে পারেন। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, কেরিয়ার গ্যাপ থাকলে কি মানে জব পেতে প্রবলেম হয় এই ফিল্ডে? আপনি যদি অন্য ফিল্ডের সাথে কেরিয়ার গ্যাপ থাকে তাহলে অসুবিধা হয় না। মানে সেম ফিল্ডে গ্যাপ থাকলে অসুবিধা হয়, মানে আপনি যখন অন্য কোনো ফিল্ডে আছেন, আপনি এই ফিল্ডে ঢুকেছেন, তো সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। এখানে আমি অ্যাকচুয়ালি এই ফিল্ডের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কত ভালো লিখতে পারেন। এইটাই একমাত্র ক্রাইটেরিয়া। আপনি কত ভালো রিসার্চ করে লিখতে পারবেন। ওয়ান্স ইউ ক্যান ডু দ্যাট, আপনার বাকি ক্রাইটেরিয়া খুব একটা দেখা হয় না। কারণ আমি নিজে এই কাজ শুরু করেছি ধরুন প্রায় 29 এরকম বয়সে গিয়ে, কারণ আমি তার আগে স্কুলে চাকরি করতাম। আচ্ছা, হ্যাঁ বলুন।
ম্যাডাম বলছি এর জন্য কি কোনো ইংলিশ ফ্লুয়েন্সি থাকা দরকার, না যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি সেহেতু জিজ্ঞেস করছি ইংলিশ ফ্লুয়েন্সি থাকা কি দরকার? হ্যাঁ, ইংলিশ ফ্লুয়েন্সি বলতে কথা বলার ফ্লুয়েন্সি দরকার নেই, লেখার ফ্লুয়েন্সি দরকার। এটা আমি প্রথমেই বলে নিয়েছিলাম। আমি ওকে বেঙ্গলি ওকে, থ্যাংক ইউ। মিডিয়ামের স্টুডেন্ট। হ্যাঁ, আমি একদম বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। ম্যাম, হ্যাঁ, বলুন। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর আপনি বললেন বর্তমান চাহিদা বা বাজার দর যথেষ্ট ভালো। তো আমি জানতে চাইছি এর ভবিষ্যৎ সম্ভাবনা কি যত দিন যাবে তত কি এর ক্রেজ আরো বাড়তে থাকবে? আরো বাড়বে। দেশ বলুন বা বিদেশ, যে কোনো জায়গায়। যে কোনো জায়গাতে আরো বাড়বে। যত বেশি ইউনিভার্সিটি পড়াশোনার বাড়ছে, সোশ্যাল মিডিয়া বাড়ছে, একাডেমিক নন একাডেমিক দুই ক্ষেত্রেরই ডিমান্ড ক্রমশ বাড়বে, দিন দিন বাড়বে। এটার কাজ কি 24/7/365 হয়? একদম না না, সেটা হয় বছরের একাডেমিকের ক্ষেত্রে বছরের দু একটা মাস একটু ডাউন যায়, যেমন ধরুন যখন কলেজগুলোতে সামার ভ্যাকেশন চলে, উইন্টার ভ্যাকেশন চলে, ওই টাইমগুলোতে একটু কাজের প্রেশারটা কম থাকে। বাট একদম মানে কাজ নেই, আপনি কাজ বন্ধ করে বসে রইলেন, তাহলে কোম্পানিগুলো চলতো কি করে? এত লোক স্যালারি ফুল টাইম স্যালারিতে কাজ করছে, সেটা কি করে চলতো, তাই না? তো ওটা হয় আর কি। আর ম্যাম এই যে কন্টেন্ট রাইটিং এ একসঙ্গে তো একের বেশি অ্যাসাইনমেন্ট নেওয়া যেতেই পারে। যারা ধরুন একটু এক্সপিরিয়েন্স, তারা ধরুন একসঙ্গে 3টে 4টে বা 5টে অ্যাসাইনমেন্ট একসঙ্গে করছে, এটা তো পসিবল না? আপনি নিতেই পারেন, আপনি যদি ডেডলাইনে কাজ করে সাবমিট করতে পারেন, আপনি যত ইচ্ছা অ্যাসাইনমেন্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে তো মানে যারা ধরুন আপনাকে কাজ দেবে, তারা তো দেখবে যে আপনি কেমন কাজ করছেন। আপনি ভালো কাজ করলে আপনি সারাদিনে 10,000 নিন না, আমার লাভ। মানে ধরুন আমি আপনাকে কাজ দিচ্ছি, আমার লাভ, বুঝতে পারলেন? কারণ আমার কাছে একটি মেয়ে আছে সাউথ ইন্ডিয়ান, সে পার ডে 8,000 করে লেখে। তো তার লেখার ক্যাপাসিটি ওটা, এবং সে এত ভালো লেখে, আমার মনে হয় আমি সব মানে লেখাই তাকে দিই লিখতে আর কি, এরকম একটা ব্যাপার। তো এটা আপনি কতটা দক্ষ তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মানে সুন্দরভাবে সারাদিনে যত ওয়ার্কআউট নামাতে পারবেন, যে কোম্পানির কাজ করছেন সে কোম্পানির লাভ, আপনার তো লাভ আছেই, তারও লাভ। আরেকটা কোশ্চেন, আমরা প্রায় শুনেছি যে আইটি সেক্টরে যত কোম্পানি সুইচ করে আমাদের স্যালারি তত বাড়তে থাকে, মোটামুটি এরকম একটা কথা আছে। তো এই ক্ষেত্রেও কি তাই, যে এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে যেমন আপনি কোম্পানি সুইচ করতে থাকবেন তত স্যালারি আপনি আপনার হাই যত হবে? বেশি যতটাই আপনি, অবশ্যই তাই, যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা হয়। আর আমি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটু ইনকামের জায়গাটা বলে দিই, এটা অনেকের একটা ডাউট থাকে যে ফ্রিল্যান্সিং এ, আমি তো ফুল টাইমের ক্ষেত্রে বললাম, ধরুন ফুল টাইমে আপনি অ্যাজ এ ফ্রেশার জয়েন করছেন, আপনি মোটামুটি মানে শিখে জয়েন করছেন, 15 মতো তো পেয়েই যাবেন স্টার্টিং এ, তারপরে মাস 6 মধ্যে ওটা বেড়ে যায় ঠিকঠাক ভালো কোম্পানি হলে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি হয়, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা পার ওয়ার্ড পয়সা নিই। মোটামুটি যারা একদম শুরু করছেন কাজের, মানে একদম বেসিক কাজ করছেন, তারা 35 থেকে 40 পয়সা পার ওয়ার্ড। মানে ধরুন আপনি একটা 1000 ওয়ার্ডের কাজ করলেন, একদিনে করলেন, 350 থেকে 400 টাকা আপনার ইনকাম হবে। ধরে নেওয়া হয় পার ডে 7 থেকে 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স, আপনি 3000 তো ওয়ার্ড লিখতেই পারবেন, আপনার পার ডে ইনকাম হবে অ্যাটলিস্ট 1200 টাকা, 1000 টাকা থেকে 1200 টাকা। এবারে আপনি 3000 এর জায়গায় 5 লিখতে পারেন, যত আপনার লেখার স্পিড বাড়বে আপনি 4 লিখতে পারেন, 5 লিখতে পারেন, আপনি মাসে 20 দিন কাজ করতে পারেন, মাসে 31 দিন বা 31 দিনই কাজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো সেখানে আপনি হিসাব করে নিন যে আপনার মোটামুটি কিরকম কি চার্জেস, মানে কিরকম কি হতে পারে, ইনকাম হতে পারে। আমি ইনকামের আইডিয়াটাও দিয়ে দিলাম। ম্যাম, এইটা জানতে চাইছি যে ধরুন আমরা যখন 3টে 4টে ক্লাস কি ধরুন 1 মাস ক্লাস হয়ে যাবে, তো মোটামুটি আমরা যখন এক্সপার্টাইজ হয়ে যাব, সামান্য টাইপের এক্সপার্টাইজ যখন হয়ে যাব, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ কি ধরনের কাজ হয় বা কিভাবে কাজ হয় সেটা আপনারা নিশ্চয়ই গাইড করে দেবেন। যে অবশ্যই আমি তো নিজেই আপনাদের দেবো কাজ, অবশ্যই গাইড করে দেবো। ওকে ম্যাম, এটাই জানতে কিরকম কাজ করতে হয়, কিরকম রিকোয়ারমেন্ট আসে। দেখুন, একটা 8 ঘন্টার মাস্টার ক্লাসে তো আমার পক্ষে ওখানে বলা সম্ভব নয়, তো আমি প্রত্যেকদিন সেভাবেই কাজ করাবো। মানে কিরকম ধরনের কাজ হয়, কি কি কাজ হয়, স্টেপ বাই স্টেপ আমি করাবো, আপনার কাছে পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল, ধরুন এখানে একাডেমিক নন একাডেমিক নিউজ কন্টেন্ট 3টে রকমেরই হয় কাজ। তো আমি বলছি এটা থেকে একাডেমিক নন একাডেমিক নিউজ কন্টেন্ট সমান তাহলে 3টে কাজ করা সম্ভব, না একটা সময় পর যে কোনো একটা ফিল্ডকে স্পেসিফিক হিসাবে ধরে মানে এগোতে হয়, না 3টেই সমান তালে কাজ করা সম্ভব? একাডেমিক নন একাডেমিক নিউজ কন্টেন্ট যেটা, না একটা সময় পর যে কোনো একটা ফিল্ডকে। নিউজ কন্টেন্টের ফিল্ডটা তো একটু ডিফারেন্ট হয়। একাডেমিক আর নন একাডেমিক আপনি
একসাথে কাজ করতেই পারেন, কোনো অসুবিধা, কারণ আমরাই করি। আমি সময় দিতে পারি না বলে মানে করতে পারি না, বাট নর্মালি একাডেমিক নন একাডেমিক আপনি একসাথে করতেই পারেন, কোনো সমস্যা নেই। নিউজ কন্টেন্টে গেলে আবার আপনার ফিল্ডে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আপনাকে তখন নিউজ কন্টেন্ট নিয়েই কাজ করতে হয়, ওই ফিল্ড বা ওই চাকরির ক্ষেত্রগুলোও ডিফারেন্ট হয়ে যায় নিউজ কন্টেন্টের ক্ষেত্রে। আমাদের এখানে কি নিউজ কন্টেন্টে শেখানো হবে না একাডেমিক নন একাডেমিক আপনি শেখাবেন বলেছেন? কোর্সের মধ্যে ইনক্লুডেড নিউজ কন্টেন্ট। আচ্ছা আচ্ছা। আর ম্যাক্সিমাম ম্যাম জব ওয়ার্ক ফ্রম হোমই মানে করে, কিছু কিছু ওয়ার্ক ফ্রম অফিস করে। নিউজ কন্টেন্টটা আমি বলছি না, বাট নিউজ কন্টেন্টে তো বুঝতেই পারছেন একটু অফিসিয়াল জব থাকেই, বাট আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই ওয়ার্ক ফ্রম হোম থাকে, বেশিরভাগই। হয়তো মানে কোনোটা হাইব্রিড মোড থাকে, বাট ম্যাক্সিমামই ওয়ার্ক ফ্রম হোম থাকে। আর বিভিন্ন কোম্পানি ওয়াইজ বিভিন্ন স্যালারি হয়, তাই তো ম্যাম? ধরুন বেঙ্গলে একটা কোম্পানি যেমন হয়, বা ব্যাঙ্গালোরে কোনো কোম্পানি থাকে, একটা রেঞ্জ থাকে, স্টার্টিং একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের উপর ডিপেন্ড করে, মানে কিরকম রেঞ্জে আপনি ঢুকছেন ধরুন, সেটা কোম্পানি ধরুন আপনাকে একটা টেস্ট নেবে, আপনার লেখার একটা টেস্ট নেবে, সেটা দেখবে যে আপনি কিরকম ভাবে কি করছেন, তো তারপরে সেই মতো ইয়ে করে আর কি। তোর আওয়াজ এমনির থেকে বেশি ক্লিয়ার আসছে। ম্যাম ম্যাডাম আপনার টিম থেকে ফ্রিল্যান্সিং পাওয়া যায় তো? আমার মানে কাছে তো যদি করছে এখন সম্ভব হয়। আপাতত 12-13 জন, আমার ফার্স্ট ব্যাচ থেকেই 12-13 জন ফ্রিল্যান্সিং করছে। না আপনার ম্যাম টিমের সঙ্গেই করছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার টিমের সাথেই ফ্রিল্যান্সিং করছেন? আমার টিমের সাথেই ফ্রিল্যান্সিং করছে। ম্যাম অ্যাকচুয়ালি আমি কনসার্ন অ্যাবাউট দ্য স্টক অফ ওয়ার্ডস, তো আপনি আমাকে কোনো নিউজ পেপার সাজেস্ট করতে পারবেন যেখানে বেটার ওয়ার্ডস ইউজ করা হয়? আমি আপনি যে অ্যাকচুয়ালি কোনো ধরনের ইংলিশ নিউজ পেপার পড়তে পারেন, ইউটিউব বিভিন্ন ইংলিশ যে পডকাস্ট গুলো হয় সেগুলো দেখতে পারেন, ব্লগ পড়তে পারেন, ব্লগে ভালো মানে ইয়ে হয় আর কি। ওকে ওকে ম্যাম, থ্যাংকস। হুম। আর ম্যাম এই কোর্সটা করার সঙ্গে সঙ্গে সমান্তরে প্লেসমেন্টের সুযোগ থাকে না? যেন আপনি বললেন যারা কোর্স করছে আপনার সঙ্গে তারাও কাজ করছে, মানে অনেক সময় আমরা দেখেছি কোর্সে শেষের পর প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয়, মানে কোর্সের মাঝে কিছু হয় না, কিন্তু এখানে করতে হয়নি, কারণ তবে আমি এটাও বলছি সবার ক্ষেত্রে কিন্তু নয় ব্যাপারটা। যারা সত্যিই খুব ভালোভাবে শিখেছে তারা 1 মাস পরেই তাদেরকে আমি মানে অ্যাবজর্ব করেছি আমার টিমে, মানে মোটামুটি 10-12 জনকে আমি খুব মানে সুন্দরভাবে নিয়েছিলাম, তারা খুব ভালোভাবে কাজ করছে। দ্যাট ইজ দ্য থিং, মানে খুব সুন্দরভাবে কাজ করছে। এই কোর্সটা তো 4 মাসের না অ্যাকচুয়ালি 4 মাসের course। ডিউরেশনটা? আচ্ছা, এর মাঝে যদি ভালো কাজ করতে পারা যায় তাহলে তখন আপনারা অবশ্যই। অ্যাডপ্ট অবশ্যই বা সুযোগ করে দেন অন্য কোথাও। আচ্ছা, একদম। ঠিক। তো মোটামুটি আশা করছি আপনাদের কাছে কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি ব্রডকাস্ট গ্রুপে থাকেন, কমিউনিটি গ্রুপে, তাহলে যদি আপনাদের আর কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই আমাকে গ্রুপে করুন, আমি গ্রুপে আছি, আমি রিপ্লাই করে দেবো। আর যদি আপনাদের অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে বা ফার্দার প্রসেস আপনারা করতে চান, আমাদের বিদ্যাসুর যে অফিসিয়াল নাম্বার আছে আপনারা ওখানে কন্ট্যাক্ট করুন। আর যদি কন্টেন্ট রাইটিং এর ব্যাপার নিয়ে আপনাদের আরো কিছু প্রশ্ন বা ডাউটস থাকে, আমি আরেকটাও মাস্টার ক্লাস করাবো, আপনারা সেখানেও জয়েন করতে পারেন। সেই ক্লাসটাতে আমি একটু সিলেবাস কি কি থাকে, আমরা কি কি কভার করি, সেগুলো আমি একটু দেখাবো আর কি। তো আপনারা সেই ক্লাসটাতে আমি চাইবো আপনারা জয়েন করবেন, করুন। আরো কিছু ডাউট থাকলে আর ক্লাসটা ম্যাম কবে থেকে শুরু হবে? মেন ক্লাসটা হ্যালো, ওটা কবে থেকে শুরু হবে? কিছু 16ই জুন, 16ই জুন থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। না না ম্যাম সরি একটু ইন্টারাপ্ট করছি, 16ই জুন থেকে নয়। হ্যাঁ, আমি আর একটা জিনিস আপনাদেরকে করছি, যেটা আমাদের এই সেকেন্ড ব্যাচে আমি মিস করে গেছিলাম। আমাদের এই সেকেন্ড ব্যাচে আর একটা জিনিস ইনক্লুড করা হয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উইকিপিডিয়ার সাথে একটা ওয়ার্কশপ হবে, ফ্রি ওয়ার্কশপ, যেখানে আপনাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এখানে আপনাদের উইকিপিডিয়ার পার্সোনালরা আপনাদের শেখাবেন যে কিভাবে উইকিপিডিয়ার পেজ আপনারা তৈরি করবেন, এডিট করবেন, আর উইকিপিডিয়ার কন্টেন্ট কিভাবে লিখতে হয়। দেখবেন আপনারা বিভিন্ন কোম্পানির আমরা সার্চ করলেই ফার্স্টে উইকিপিডিয়া আসে। তো এই উইকিপিডিয়ার একটা ফ্রি ওয়ার্কশপ আমাদের হবে, এটা এই ব্যাচ থেকে আমাদের ইনক্লুড করা হচ্ছে। তো এটা একদম কোর্সের লাস্টে 1টা কিংবা 2টো ক্লাস এটার উপরে হবে, যেখানে আপনারা মানে এই ওয়ার্কশপে এই ব্যাপারটা শিখতে পারবেন এবং একটা উইকিপিডিয়া সার্টিফিকেট পাবেন। তো এটা কিন্তু ইনক্লুডেড, এটা আমি মিস আউট করেছিলাম। ম্যাম আমি অলরেডি এই কোর্সে
এনলিস্টেড হয়ে গেছি। তো আচ্ছা। ম্যাম আমি এটা জানতে চাই আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? আমি এটাই জাস্ট জানতে চাইছি। আপনাদের একটু আমি গ্রুপে একটু জানিয়ে ইন্টারাপ্ট দেওয়া হবে। করবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ও হ্যাঁ। আমাদের 16 জুন থেকে কন্টেন্ট রাইটিং ক্লাস নয়, আমাদের 7th জুন থেকে কন্টেন্ট রাইটিং ক্লাসটা শুরু হবে। Sorry, হ্যাঁ 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 আর ঠিক। 16ই জুন থাকছে একটা ওই ফ্রি উইকিপিডিয়া, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উইকিমিডিয়ার কন্টেন্ট গ্রুপ, তারা একটা ফ্রি ওয়ার্কশপ নেবে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, কিভাবে এডিট করতে হয় এইসব। আর হচ্ছে তারা একটা, এবং এটা জন্য তারা একটা সার্টিফিকেট প্রোভাইড করবে, ঠিক আছে? এবার যারা আমাদের এই কোর্সটা অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা পুরো সম্পূর্ণ ফ্রিতে থাকবে। ওকে ম্যাম, তার মানে আমি নেক্সট ক্লাস 7th জুন থেকে শুরু করব, ঠিক আছে? তাই মানে সেটাই আপনি বলতে চাইছেন। হ্যাঁ, মানে পেইড ক্লাস, একদম পেইড ক্লাস 7 জুন থেকে শুরু হবে, এবং তার আগে প্রচুর মাস্টার ক্লাস হবে, ওয়েবিনার হবে, সেগুলো অ্যাটেন্ড করো। ম্যাম Okay, ma'am. আমার সাথে যখন কথা হয়েছিল মানে বলেছিলেন যে 22 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আজকের ডেটটা বলেছিলেন, তো না, ওটা সেরকম কি একটু, কিছু ব্যাপার আছে? আমাদের একটু সমস্যার জন্য ডেটটা পেছানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু কোনো চাপ আচ্ছা। নেই, তোমাদের সিলেবাসে কোনো রকম সমস্যা হবে না। যা তোমরা সিলেবাস পেয়েছো সবটাই কমপ্লিট করা হবে, সেটা নিয়ে কোনো চাপ হবে না, চিন্তা করো না। আচ্ছা, না না মানে তার মানে ডেটটা হচ্ছে 7ই জুন। হ্যাঁ, 7ই জুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ম্যাডাম আশা করছি সিলেবাসটা শেয়ার করে দেওয়া যায়? একটা ব্রোশিওর সিলেবাস শেয়ার করা হবে, ওখানে সিলেবাসটা থাকবে। ওকে। মলি ম্যাডাম, ব্রোশিওরটা কি শেয়ার করা হয়েছে নাকি ওটা যারা ভর্তি হবে তারা গ্রুপে পাবে? দেওয়া হয়েছে অনেকবার, তবুও যাদের লাগবে আরেকবার গ্রুপে পিন করো, আবার দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আশা করি কন্টেন্ট রাইটিং নিয়ে মোটামুটি আপনাদের কিছুটা হলেও আমি আইডিয়াটাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি আরো কিছু ডাউটস আপনাদের থাকে আপনারা গ্রুপে জিজ্ঞেস করুন, আমি আছি, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব। যা কিছু ধরনের কনফিউশন একটা কোর্সে যদি ভর্তি হচ্ছেন, যাবতীয় কনফিউশন ক্লিয়ার করে নেবেন, এটা আমি বারবার করে বলছি যে আইডিয়াটাকে একদম ক্লিয়ার করে নেবেন, তারপরে গিয়ে ভর্তি হন, তাড়াতাড়ি সাকসেস পাবেন, তাড়াতাড়ি এগোতে পারবেন, এবং ক্লাসগুলো তাও সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আমি পরের মাস্টার ক্লাস যেদিনকে নেব সেদিনকে আমি আরেকটু ডিটেলে যাব যে কিভাবে মানে কন্টেন্ট রাইটিং আমরা ঠিক কি কি জিনিস কভার করি, কিভাবে করি, আরো কিছু বেসিক প্যারামিটার্স আছে, আমি সেগুলো নিয়ে পরের যে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে আমি সেখানে পুরো ব্যাপারটাকে আরো বেশি ভালোভাবে ক্লারিফাই করে দেবো। ম্যাম কিভাবে রিসার্চ করতে হবে সেটা পরের ক্লাসে বলে দেবেন তো একটু? ধরুন বললেন রিসার্চ করার বললে কিভাবে করতে হবে সেটা আমি ক্লাসে বলবো, ওটা আমি মাস্টার ক্লাসে বলবো না, কারণ ওটা একটা বেসিক জিনিস কাজটা শেখার। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম একটা জিজ্ঞাসা ছিল। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম এই পুরো ক্লাসটাই তো অনলাইন হবে, তাই তো? অনলাইনে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, তাহলে কি আমি লিভ করতে পারি? মানে আপাতত আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, আপনারা আমাকে রিচ আউট করুন, আমি আছি। যে কোনো ধরনের ডাউটের ক্ষেত্রে এবং যে কোনো ধরনের সহায়তার ক্ষেত্রে আমি আছি। হ্যালো ম্যাম, বলছি হ্যাঁ। যে এখানে কি ধরুন টপিক দিয়ে দেওয়া হবে, তার উপরে লিখতে হবে? ম্যাডাম অনেক রকমের ব্যাপার থাকে, এরকম একটা সেন্টেন্সে বলতে পারবো না। এটা ক্লাসগুলো করুন, দেখুন, জানুন, এটা একটা হিউজ এরিয়া। এত মানে এটা শুধু একটা সেন্টেন্সে আপনাকে আমি হ্যাঁ বলে দিলে এটা আমাকে মানে অসম্পূর্ণ বলা হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাম, আর বলছি গ্রুপ বলতে ওই বেঙ্গলি ফ্রিল্যান্স নেটওয়ার্ক ওই গ্রুপটা তো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ বলতে আপনি বলেছেন ওই বেঙ্গলি ফ্রিল্যান্স নেটওয়ার্ক ওই গ্রুপটা তো? না, আমাদের বিভিন্ন গ্রুপ থেকে এখানে সবাই অ্যাড হয়েছে। আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে আপনি কোয়েশ্চেন করুন, আপনাকে সেখানে উত্তর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে শাইনি আজকে রাখা যাক সবার মোটামুটি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড নাইট সবাইকে। গুড নাইট।